আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। জয়পুরহাটে দিন দিন জমে উঠতে শুরু করেছে শীতের কাপড়ের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, শীতের কাপড়ের দোকানগুলোতে ভিড় কেমন দেখছেন, আর বিক্রি বেড়েছে কিনা? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের রেল স্টেশনের উত্তর পাশে। এটা হচ্ছে রেল লাইনের পাশেই কিন্তু এই 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 পুরাতন এবং নতুন কাপড়ের বাজার। এটা প্রত্যেক বছর এই শীতকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে। এখানে প্রায় মানে 2 শতাধিকের বেশি কিন্তু কাপড়ের দোকান কিন্তু এখানে আহ, লাগানো হয়। তো এবারে যেটি সমস্যা হয়েছে যে প্রায় 1 সপ্তাহ বা 10-12 দিন আগে যে শৈত্যপ্রবাহ ছিল, সেই শৈত্যপ্রবাহে কিন্তু মোটামুটি তারা কিন্তু জমে উঠেছিল। কিন্তু গত টানা কয়েকদিন থেকে কিন্তু সকাল থেকে রোদ উঠছে। আর গ্রামে কিন্তু এই যে আলু উৎপাদনের জেলা জয়পুরহাট, পাশাপাশি কৃষি নির্ভর এলাকা, এখানে কিন্তু খেতে তাদের কিন্তু কৃষকরা কাজ করছেন। এই জন্য ব্যবসায়ীরা এখানে যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু কাস্টমার এখানে খুবই কম। তো কাস্টমার এই দুপুরের পর থেকে বেলা যত গড়বে আর কি, তো তখন থেকেই কিন্তু কাস্টমার এখানে বেশি মানে এখানে আসতেছে। সকালের দিকে একটু কাস্টমার মোটামুটি একটু কম, তবে শীত যত পড়বে ততই কিন্তু কাস্টমার এখানে বেশি হয়। তো আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনাদের ব্যবসা এখন কেমন। আসসালামু আলাইকুম। তো আমাদের ব্যবসা আপাতত খুবই খারাপ, কেননা রোদ্দুরই বেশি। জি, রোদ্দুরই বেশি কারণেই কোনো কাস্টমার নাই। হয়তো 4টার দিকে একটু হালকা পাতলা কাস্টমার হয় আর কি। ব্যবসা আহ, ভালো না। ধন্যবাদ। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আপনি তো এখানে কাপড় কিনতে এসেছেন। আমি এই শীতের জ্যাকেট কেনার জন্য আসছি। এখানে যে জ্যাকেটগুলো পাওয়া যায় সে মোটামুটি ভালো জ্যাকেট। এই জ্যাকেটই যদি মার্কেটে কিনতে যাওয়া হয়, দেখা যায় যে এখানে 400-500 টাকা হলে সেটা 2000 টাকা উপরে হয়ে যায়। এই জন্য এখানে জ্যাকেট খুঁজতে আসছি, এখনো পাইনি, দেখি পছন্দ হলে কিনবো আর কি। ধন্যবাদ। তো আর একটা বিষয় জানিয়ে রাখি যে যে এই এই যে পুরাতন এবং নতুন কাপড়ের বাজার, এখানে কিন্তু একটু যদি আবহাওয়া যখনই একটু শীত বেশি পড়বে আর ঘন কুয়াশা যত শুরু হবে, ততই কিন্তু এই বাজারে কিন্তু প্রচন্ড পরিমাণ গ্রাম থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু এখানে কাপড় কিনতে আসে। তো আজকের যে আমাদের জয়পুরহাটে যদিও আবহাওয়া অফিস নেই, আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু পাশের উপজেলা বদলগাছি উপজেলার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আবহাওয়া অফিস থেকে যে সকালে আমি যে শীতের তথ্যটি পেয়েছি, আজকের হচ্ছে 13.3 ডিগ্রি সেলসিয়াসে শীত এখানে অবস্থান করছে। তো সর্বোপরি বলা যায় যে আসলে এখানে যে কাপড়ের বাজার, এই কাপড়ের বাজারে যত বেলা গড়বে, অর্থাৎ এটা দুপুর হতে হতে গ্রামগঞ্জ থেকে এখানে কিন্তু কাপড় কিনতে আসবে সাধারণ ক্রেতারা। তো বর্তমানে যেটি ব্যবসায়ীরা জানিয়েছেন যে যে শীত আর ঘন কুয়াশা যদি বেশি প্রভাব আসে, তখনই কিন্তু তারা কিন্তু মজুত করেছেন কাপড়। আহ, তো তো এখানে তারা সেভাবে সরবরাহ করবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই কাপড়ের বাজার থেকে, শীতের কাপড়ের বাজার থেকে সর্বশেষ ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে শীতের কাপড়ের বাজারের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। চট্টগ্রামে বেড়েছে শীতজনিত রোগ, সেই সাথে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালগুলোতে রোগীরা চাহিদা মতো সেবা পাচ্ছেন কিনা? শীতজনিত রোগের কথা বলতে গেলে সেটি বাড়ছে, কারণ গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে শীতের যে আবহাওয়া সেটি বাড়ার কারণে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে, আমরা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেটি খোঁজ নিয়ে জেনেছি, এখানে গড়ে শুধু দৈনিক 30 থেকে 35 জন, আবার 35-40 জন পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু থেকে বৃদ্ধরা কিন্তু হাসপাতালে আসছেন। এবং এর মধ্যে কিন্তু নগরে একটু শীতের তাপ কমলেও কিন্তু জেলার অন্যান্য উপজেলাগুলোতে শীতের যে তাপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ বিকেল হওয়ার পর থেকে রাত পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি বাড়ার পাশাপাশি যে আবহাওয়া, ঠান্ডা যে আবহাওয়া সেটিও কিন্তু বাড়তে থাকে। এতে করে শিশু থেকে যারা বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু শীতের এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া এবং আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে সর্দি, জ্বর, কাশির সাথে সাথে কিন্তু শিশুদের নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট চলে আসছে। এতে করে শীতজনিত রোগের জন্য আসলে যারা অভিভাবকরা রয়েছেন তাদের মাঝে কিন্তু এক ধরনের ভয় কাজ করছে। কারণ গত কয়েকদিন ধরে চমেক হাসপাতাল শিশু ওয়ার্ড যেটি রয়েছে সেটিতে আমরা যে খোঁজ নিয়ে জেনেছি এবং
চিকিৎসকদের সাথে যেটি কথা বলে দেখেছি, এই হাসপাতালে কিন্তু শীতজনিত অধিকাংশ শিশু কিন্তু শীতজনিত আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে আসছেন। তাদের যে যতগুলো শিশু চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। পাশাপাশি যারা বৃদ্ধ যারা রয়েছেন, যাদের বয়স 40 থেকে উপরে বা 50 ঊর্ধ্বে, তারাও কিন্তু অন্যান্য রোগের পাশাপাশি শীতের যে রোগ সেটি দেখা দিচ্ছে, সেজন্য তারা শ্বাসকষ্ট কিন্তু বেশি লেগে যাচ্ছে বলে চিকিৎসকরা আমাদেরকে বলেছেন। আর নগরের পাশাপাশি জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বসুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, সন্দ্বীপ এসব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত এইসব রোগও কিন্তু বাড়ছে। সেজন্য উপজেলাগুলোতে কিন্তু প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা কিন্তু হাসপাতালে যাচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু হাসপাতালে ভর্তি দিচ্ছেন চিকিৎসকরা, কারণ চিকিৎসকরা বলছেন ঠান্ডাজনিত যে রোগ দেখা যাচ্ছে সেটি ইতিমধ্যে কিন্তু প্রকোপ আকার ধারণ করছে। কারণ ঠান্ডা লাগার সাথে সাথে শিশুদেরকে বিশেষ করে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট চলে আসছে, এবং অন্যান্য রোগও কিন্তু শিশুদের শীতের কারণে দেখা দিচ্ছে, এবং যারা বৃদ্ধরা রয়েছেন তারাও কিন্তু এসব রোগে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু শীতজনিত রোগ বা ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এসবের ক্ষেত্রে কিন্তু আগাম ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। এবং হাসপাতাল যেটি রয়েছে চমেক হাসপাতালে চিকিৎসকরা যেটি বলছেন, তাদের কাছে শীতজনিত রোগের যে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে আনুষঙ্গিক সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু রয়েছেন। এবং এখানকার যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেই শিশু ওয়ার্ডের পাশাপাশি যদি চিকিৎসকরা যেটি বলেছেন যদি আরো প্রকোপ আকার ধারণ করে তাহলে শিশু ওয়ার্ডের পাশে আলাদা বিশেষ কর্নার খোলা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে চিকিৎসকরা বলছেন যেসব শিশুদের যারা সদ্য নবজাতক তাদের ক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন তাদের সচেতনতার কিন্তু বালাই নেই, কারণ সচেতনতা খুবই থাকতে হবে। যেসব শিশু সদ্য নবজাতক হয়, বিশেষ করে 5 থেকে 7 বছর পর্যন্ত, এইসব শিশুকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে রাখতে বলছেন চিকিৎসকরা, কারণ এইসব শিশুরাই সবচাইতে বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সন্ধ্যা হওয়ার পরপরেই কিন্তু এসব শিশুদেরকে যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এদিকে শীতজনিত রোগের পাশাপাশি আমরা যেটি দেখেছি চমেক হাসপাতালে এখনো ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা আসছেন, কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে সেই আলাদা ওয়ার্ডে কিন্তু এখনো ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কারণ গত বছর আমরা দেখেছি শীতকাল শুরু হওয়ার পরপরে কিন্তু ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি থেমে গেছিল, কিন্তু এবার শীত শুরু হওয়ার পরপরেই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বা ডেঙ্গুতে যে আক্রান্ত রোগী সেই সংখ্যা কিন্তু এখনো রয়ে গেছে। সেই জন্য কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডটা এখনো সচল রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ সেই ওয়ার্ডে ডেঙ্গুতে যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন শীতজনিত রোগের পাশাপাশি কিন্তু ডেঙ্গুর থেকে বাঁচার জন্য মশাবাহিত যেসব রোগ হচ্ছে সেগুলো থেকে সাবধান থাকা খুবই জরুরি, কারণ সন্ধ্যা হওয়ার পরপরেই মশারি ব্যবহার করা জরুরি বলছেন চিকিৎসকরা। আর নগরে আমরা যেটি দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশার প্রাদুর্ভাব দূর করার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নিচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন, কারণ তিনি প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে এবং এলাকাগুলোতে যে মশার প্রাদুর্ভাব দূর করার জন্য তিনি অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন ধরনের সচেতনমূলক লিফলেট বিতরণ করছেন, এবং যেসব এলাকাগুলোতে মশাবাহিত রোগ বেশি হচ্ছে সেগুলোতে কিন্তু তাদেরকে সচেতন করার জন্য তিনি বারবার সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের লিফলেট এবং মাইকিং করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন শীতজনিত রোগের পাশাপাশি যদি ডেঙ্গু আক্রান্ত রোগও যদি বেড়ে যায় তাহলে তারা আলাদা করে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে যদি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যদি ধীরে ধীরে কমে যায় তাহলে যে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছিল সেই ওয়ার্ডটা তারা বন্ধ করে দিবেন এবং তাদের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি চালাবেন। তবে শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি চমেক হাসপাতালের নিচে আলাদা একটি ইমার্জেন্সি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে যারা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে প্রথমে সেখানে রাখা হয়, অবজারভেশন রাখার পরে তাদের যদি অবস্থা উন্নত হয় তাহলে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, আর যদি অবস্থা উন্নত না হয় তাহলে তাদেরকে শিশু ওয়ার্ড সহ অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যারা বৃদ্ধরা রয়েছেন, অন্যান্য অসুখ রোগে আক্রান্ত যেসব বয়োবৃদ্ধ রয়েছেন তাদের জন্য কিন্তু তারা অভিভাবকদের প্রতি আলাদা খেয়াল রাখতে বলেছেন, কারণ 45 থেকে 50-এর উপরে যেসব বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু এই শীতের কারণে নিউমোনিয়ার পাশাপাশি এই শ্বাসকষ্ট যে রোগ আছে সেটা কিন্তু দেখা দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া সহ এবং ডেঙ্গু আক্রান্ত যেসব রোগী রয়েছে তাদের ক্ষেত্রে অভিভাবকরা যেন দ্রুত কোনো লক্ষণ জ্বর, সর্দি, কাশি এগুলো দেখা দিলে দ্রুত যেন নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলছেন চিকিৎসকরা। তো চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের শীতজনিত রোগ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বক্তব্য রাখছেন, সরাসরি যাচ্ছি সেখানে। Raw material for growth, for economic returns, fundamentals are very much here. But the tragedy has been that we have not been able to translate those fundamentals into investable, bankable projects. And so that is what we need to try and overcome. And that requires us to change reality and to change perception. Both need to happen at the same time. As was just discussed, there is an issue of brand positioning. There is an issue of narrative. There is an issue of storytelling. And we do need to tell the story the way it is in a credible and confident and positive way. If you look at the economists giving us the Country of the Year recognition very recently, a couple of weeks ago, I think that tells a reasonable story. It's recognition of the event of the uprising. It's a recognition of the period after that, both in terms of what has been achieved in terms of stabilization, but also the various counterfactual scenarios that have been avoided. And it's a story of the promise from here on of what can be achieved through structural reforms. And when it comes to brand positioning, I mean, I have to mention our chief advisor. You know, there isn't a photo of the chief advisor anywhere in this building, any public office building, in any private sphere, anywhere outside. But he is a tremendous international brand. I remember going to Davos and going to the investment promotion reception of another country where the chief guest was Professor Muhammad Yunus. You go to a summit with him right now, whether it's the UN General Assembly or the COP29. I was at the D8 in Cairo recently, and he's a rock star. They announced the heads of governments are going to come on stage and sit there, and all the others are there, and I was looking for, where is our guy? And he's taking time because he's getting stopped along the way because people want to take a selfie with him. That is a tremendous amount of personal brand that we selfishly can use for the promotion of the country brand. And I can see the benefit of that already. But this is not about a single person, it's not about personalities. We're here to reform institutions and processes so that we can durably deliver on a brand promise, because this is the important bit. It's not just telling the story, as was discussed just now, it's the fulfillment that comes afterwards. Can we deliver on the brand promise? What is the execution that takes place there? And here we need to have a theory of change. What is the theory of change that will allow us to follow through on a brand promise? When we say to a foreign investor or an NRB investor or anyone who wants to help, that please come and help, and we will not drop the ball, how do we generate a body of evidence to show that that is actually happening? And there's all sorts of theories on how that can be done. It's primarily a flywheel. You have to do it over and over again, and it's sometimes 2 steps forwards, 1 step backwards. You've got to keep at it. And you have to generate stories and demonstrate successful execution and implementation stories. And that is where people like myself, I think Ashik Chaudhry will be here later on, chairman of BIDA. One of the first tasks that I had was to help the chief advisor recruit a chairman of BIDA. Ashik was with HSBC in Singapore. We have a handful of excellent operatives in some of the key seats. The chairman of NBR right now, the chairman of the Chittagong Port Authority, and there's a few others. And through them, we're generating a few stories. There
প্রধান উপদেষ্টার বিশেষ দূত বক্তব্য রাখছিলেন। সচিবালয়ে আছেন সহকর্মী হাসান মাহমুদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, সচিবালয়ে আজকে কি অবস্থা দেখছেন, আর অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত বুধবার যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এরপরে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কার্যদিবস শুরু হয়েছে, যদিও প্রথম কার্যদিবস এই সপ্তাহের। আমরা দেখছি সকাল থেকে আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক কড়াকড়ি আরোপ করেছেন এবং সেখানে কিন্তু দেখেছি শুধুমাত্র যারা উপদেষ্টা রয়েছেন এবং সচিব যারা রয়েছেন তাদের গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো কর্মকর্তা, যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব কারো কিন্তু আসলে গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিন্তু কোনোভাবে ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে কার্ড দেখানোর সাপেক্ষে কিন্তু শুধুমাত্র কর্মকর্তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু কাউকে সেভাবে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের যে গণমাধ্যম কর্মীদের যে কার্ডগুলো ছিল সেগুলোও কিন্তু বাতিল করা হয়েছে এবং তাদেরকে সকাল থেকে কিন্তু কোনোভাবে ঢুকতে দেওয়া হয়নি। এর বাইরে আমরা দেখেছিলাম যে কয়েক দফা কিন্তু তদন্ত সংস্থার যেসব কর্মকর্তারা তারা কিন্তু ভিতরে এসেছেন। এর বাইরে আমরা দেখেছি সেনাবাহিনীর কর্মকর্তারা তারা কিন্তু এসেছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং যেসব ভবনে, যেসব জায়গাগুলোতে, যেসব কক্ষগুলোতে আসলে আগুন লেগেছিল সেগুলো তারা পরিদর্শন করেছেন এবং সেখানে কিন্তু কি ধরনের উপাদান পেয়েছে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে সেটি কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলেন নাই। যদিও আমরা কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিছুক্ষণ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি, তবে কবে কতক্ষণ নাগাদ কথা বলবেন সেটি কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার করেনি। তবে সচিবালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয়েছে, তবে যেসব কক্ষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে অস্থায়ী কক্ষে আসলে কার্যক্রম চালানো হয়েছে। বিশেষ করে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদের যে কক্ষগুলো পুড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু তারা অস্থায়ী রুমে আসলে আজকের মতো কার্যক্রম শুরু করেছেন, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং যে ভবনটিতে, একই ভবনের কিন্তু দুই পাশে যে আগুন লাগার ঘটনা সেটি কিন্তু মানুষের যে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষই আসলে ক্লিয়ার করেনি এবং তদন্ত কার্যক্রম ঠিক কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু এখন পর্যন্ত কোন রকম আসলে ক্লিয়ার করা হয়নি। এবং আমরা দেখেছিলাম যে সকাল থেকে সচিবালয়ের কর্মকর্তারা, কর্মচারীরা তারা কিন্তু ভিতরে ঢুকছেন, তবে কার্যক্রম যেহেতু আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস ফলে মানুষের বাড়তি আগ্রহ থাকে। আমরা দেখেছি আজকে অন্যান্য সময় যেটি স্বাভাবিক সময় দেখতাম যে সাধারণ মানুষ, দর্শনার্থী এবং বিভিন্নভাবে কিন্তু অস্থায়ী পাশ দিয়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করার সুযোগ থাকতো, সেটি কিন্তু আজকে কোনো রকম দেখা যাচ্ছে না। আমরা আজকে যেটি আপনাকে জানিয়ে রাখি যে গত বুধবার অগ্নিকাণ্ডের পরে কিন্তু সেখানে বেশ কিছু কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব কর্মসংস্থান মন্ত্রণালয় সহ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সেটিও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গায় কিন্তু যে মন্ত্রীরা অর্থাৎ উপদেষ্টারা রয়েছেন এবং সচিবরা রয়েছেন তারা কিন্তু অস্থায়ী কার্যালয়ে আজকে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং বাহিরে দেখছি আমরা গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ভিড় করছেন এবং সেখানে কিন্তু তাদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা অন্যান্য সময় দেখতাম যে সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আপডেট জানানো হয়, তবে আজকে কিন্তু সেরকম কোনো আপডেট জানানো হয়নি। তবে কিছুক্ষণ পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এবং বিস্তারিত বলবেন আসলে কবে নাগাদ। হাসান, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী হাসান মাহমুদের কাছে। সাভারে বিষাক্ত ট্যানারি বর্জ্য পুড়িয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার, এতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষ। এছাড়া বর্জ্য পোড়ানোর গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানি মনিমন। বিষাক্ত খাবার তৈরির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা?
আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে হলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখানে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যানারির যে বর্জ্যগুলো, অর্থাৎ যে ঝুটগুলো ট্যানারি পল্লী থেকে বের হচ্ছে, সেই ঝুট কিন্তু পুড়িয়ে মাছ এবং মুরগির খাদ্য তৈরি হচ্ছে। বাজারের থেকে আমরা যে সমস্ত পোলট্রি মুরগিগুলো এবং যে মাছগুলো আমরা কিনে খাচ্ছি, সেই মাছের মাধ্যমে কিন্তু এই যে ট্যানারির বর্জ্য পুড়িয়ে যে ফিডগুলো তৈরি করছে, সেই ফিটের যেই উচ্চ মাত্রার যেই ক্রোমিয়াম, সেটি কিন্তু মাছ এবং মুরগির মধ্য দিয়ে কিন্তু মানব দেহে প্রবেশ করছে, যেটি থেকে কিন্তু মানব দেহে নানা ধরনের রোগ বাসা বাঁধছে এবং দুরারোগ্য রোগের আক্রান্ত হচ্ছে কিন্তু মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যেই ঝুটগুলো এখন আপনাকে আমি দেখাচ্ছি, একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যে এই ঝুটগুলো কোনোভাবেই ট্যানারি শিল্প থেকে বাহিরে আসার কথা না। এর আগে আমরা দেখেছি যে বিগত সরকারের সময় কিন্তু এই ঝুটগুলো কোনোভাবেই যেন ট্যানারির বাহিরে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানের একদম মন্ত্রণালয় থেকে শুরু করে একদম বিসিকের যারা কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু নানা সময় নানা প্রশ্ন মুখের সম্মুখীন হতে হয়েছে যে কিভাবে এই এই ঝুটগুলো বাহিরে আসছে, এবং এগুলোতে যেহেতু উচ্চ মাত্রার ক্রোমিয়াম রয়েছে, এগুলো যেহেতু মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, সেহেতু এটি যেন কোনোভাবে বাহিরে না আসতে পারে সেজন্য কিন্তু ট্যানারির মধ্যে স্থায়ী তারা ডাম্পিং এর ব্যবস্থা করেছেন। অথচ এখান থেকে আপনাকে এখন যে জায়গাটা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এর পাশেই কিন্তু ট্যানারির যে পুলিশ ফাঁড়ি আছে সেটি অবস্থিত। অর্থাৎ যে ট্যানারি পল্লীটা, তার একদম প্রধান ফটকের পাশেই কিন্তু পুলিশ ফাঁড়ি। সেই পুলিশ ফাঁড়ির যারা কর্মরত আছেন তাদের সাথে যোগসাজশ করে এখানকার যারা স্থানীয় কিছু ব্যক্তি অসাধু, তারাই কিন্তু এই যে ঝুটগুলো রয়েছে ট্যানারির, সেগুলো কিন্তু তারা রাতের আধারে পাচার করছে। এবং এগুলো এই যে এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা এই যে রাতের আধারে এখন দেখতে পাচ্ছেন যে বড় বড় চুল্লিতে কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়েছে। রাতে এগুলোতে আগুন দেওয়া হবে। সেই আগুনের ধোঁয়া এবং এই যে গন্ধে যেমন স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে, পাশাপাশি কিন্তু এই সমস্ত এই সমস্ত এই এই সমস্ত এই সমস্ত এই ট্যানারির বর্জ্য দিয়ে যে ফিডগুলো তৈরি হবে, সেগুলো কিন্তু মাছ এবং মুরগির মাধ্যমে মানব দেহে প্রবেশ করে নানা ধরনের ক্ষতি করছে। এখানে এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটিতে কিছুদিন আগেও উপজেলা প্রশাসন অভিযান করেছে, এটি বন্ধ করার নির্দেশ দিয়ে গেছে। তারপরেও কিন্তু আবার তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন। এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা বিগত দিন থেকে এখনো পর্যন্ত যারা পরিবেশ অধিদপ্তরের লোক আছে, যারা স্থানীয় যারা অন্যান্য যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা আছে, শুধুমাত্র উপজেলা প্রশাসন মাঝে মধ্যে তাদের অভিযানটি অব্যাহত রেখেছেন। আর কিন্তু অন্য কারো কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না। স্থানীয়রা যেটি বলছেন যে এটি যেহেতু মানুষের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে এসেছে, সেটি অতি দ্রুত যেন এটি বন্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু সেটি কিন্তু তারা দীর্ঘদিনেও সেই সুফলটি পাচ্ছে না। কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই যে যে প্রতিষ্ঠানগুলো চলছে, এখান থেকে কিন্তু স্থানীয় যারা নেতাকর্মী আছে, রাজনৈতিক মহল আছে, তারাই কিন্তু সুবিধা নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে সহায়তা করছে। এছাড়া এছাড়া আমরা 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 যেটি স্থানীয়দের মাধ্যমে জানলাম যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু শুধু এখন না, বিগত দিনেও চলেছে, এবং এইটির কারণে কিন্তু মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই তাদের দাবি যে এটি অতি শীঘ্রই সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এটি যেন বন্ধ করা হয়। তো এই ছিল ইশিকা আমার কাছে বর্জ্য পুড়িয়ে যে মুরগি এবং মাছের খাদ্য তৈরি হচ্ছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। বর্জ্য পোড়ানোর ঘটনায় পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত জানছিলাম সাভারের সহকর্মীর কাছে। কুমিল্লা নগরীর বাসা বাড়িতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ভুক্তভোগী বাসিন্দারা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলাকে। এতে অতিরিক্ত ব্যয় সামলাতে ক্রমশই হিমশিম খাচ্ছেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এত তীব্র গ্যাস সংকট নিরসনে কি কোনো উদ্যোগ নিয়েছে গ্যাস কর্তৃপক্ষ? ইশিকা, আপনি যেটা বলছিলেন আপনাকে আমি একটু জানিয়ে রাখি। কুমিল্লা আসলে যে এলাকাগত নগরীর আসলে 9টি ওয়ার্ড তথা 3.5 লক্ষ লোকের বসবাস, যেখানে 1981 সালে গ্যাস আসলো। আমরা দেখেছি গত 5 বছর ধরে আসলে তীব্র গ্যাস সংকটে। আমি আপনি জানিয়ে রাখি, কুমিল্লা প্রতিটি ঘরে ঘরে আমরা দেখেছি যে 3.5 লাখ
নোয়াখালীতে গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা, আর জনসমাগম নেই এমন অনেক স্থানে অপরিকল্পিত ফুটওভার ব্রিজ করায় তা কোনো কাজেই আসছে না। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এমন অপরিকল্পনার বিষয়ে কি বলছে পৌর কর্তৃপক্ষ? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের যে প্রধান যেটি স্থান, সে স্থানে আসলে এটি এখান থেকে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয়, তারপর জেলা রেজিস্ট্রার কার্যালয় সহ এখানে বিভিন্ন একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত রয়েছে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ বিক্ষিপ্ত ভাবে রাস্তা পারাপার হয়েছে। আসলে যে যেটি আলো দেখা যাচ্ছে, এই স্থানে যদি একটি ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে জনসাধারণকে, জনসমাগমকে, যেখানে বেশি জনসাধারণ রয়েছে তাদেরকে এই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হতো না। অথচ নোয়াখালীর এমন কিছু অঞ্চল রয়েছে, বিশেষ করে বিভিন্ন উপজেলায়, যে অপরিকল্পিত ভাবে কিছু ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেগুলো দিয়ে কোনো জনসমাগম নেই বা যেগুলোতে কোনো কাজে ব্যবহার হচ্ছে না। যেমন বাবু উদাহরণ হিসেবে বলতে পারি যে নোয়াখালী সোনামুড়ি উপজেলা এমন একটি ফুট ওভার ব্রিজ রয়েছে, বা চাটখিল উপজেলা রয়েছে, অথবা জেলা সদরের দত্তরাট নামক এমন একটি স্থানে ফুট ব্রিজ রয়েছে যেগুলিতে কোনো কাজে আসছে না। আসলে এগুলি যে কাজে আসবে সেখানে এমন কোনো জনসমাগম নেই। অপরিকল্পিত স্থানে বা যে অগুরুত্বপূর্ণ স্থানে এগুলি নির্মাণ করার ফলে এগুলি কিন্তু অভাবিত অবস্থা পড়ে রয়েছে, অকেজ অবস্থা পড়ে রয়েছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর যে প্রধান একটি যে স্পট, যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এখানে মানুষজন যে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন, এবং যে যানবাহনের যে একটি চাপ রয়েছে, এই চাপের মাঝখান দিয়ে মানুষকে রাস্তা পারাপার করতে, তো এতে অনেকটা ঝুঁকি রয়েছে মানুষের। তার এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালী বলছে যে আসলে যে তাদের একটি পরিকল্পনা রয়েছে এই স্থানে একটি ফুট ওভার ব্রিজের, কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে বরাদ্দ না আসায় তারা আসলে এটি তারা পরিকল্পনা গ্রহণ করতে পারছে না। তো আমি এখন এই হিসেবে একজন যে পথচারী পারাপারের সাথে কথা বলবো যে আপনি যে একজন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন, তা আসলে যে এখানে যদি একটি ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে আপনি কিভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতেন? না, এখানে দরকার, কিন্তু যেখানে দরকার নাই সেখানে দিচ্ছে। যেমন দত্তরার দরকার নাই, একটা লোক ওইখানে দেওয়া হয়েছে, বাট এখানে খুবই জনবহুল এলাকা, এখানে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি বুঝি না। হয়তো বা দোকানদাররা হয়তো বা প্রশাসনকে, যাতে ওদের দোকানের ক্ষতি হয় কিনা এখানে দিলে, এই জন্য আমরা যতটুকু শুনতে পারছি আসলে এখানে দেওয়াটা সবচাইতে উচিত। তো এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দাবি রয়েছে কিনা ফুট ওভার ব্রিজ নির্মাণের ব্যাপারে? অবশ্যই দাবি। এখন আমরা শুনছি যে এখানে একটা কথাও ছিল, দোকানদাররা নাকি প্রশাসনকে কিভাবে বাইশ করে আগে এটা দেওয়া হয় নাই, দিতে হয় নাই। কিন্তু আমি মনে করি নোয়াখালী শহরের উপরে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। আমাদের জোর দাবি যদি দেয়, জনগণ উপকৃত হবে, আমরা উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে এই স্থানে যে একটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান, এই স্থানে একটি ফুট ওভার ব্রিজ খুবই জরুরি, কিন্তু তিনি একটি অভিযোগ করে বলেছেন যে ব্যবসায়ীর সাথে প্রশাসন হয়তো যোগ সাজসের কারণে এখানে হচ্ছে না। কেননা কারণ হিসাবে জানা গিয়েছে যদি এখানে ফুট ওভার ব্রিজের জন্য যদি জায়গা অধিগ্রহণ করা হয় তাহলে হয়তো কিছু ব্যবসায়ী জায়গা চলে যাবে। এর কারণে ব্যবসায়ীরা হয়তো প্রশাসনকে ম্যানেজ করে এটি যে অন্যদিকে নেওয়া যাওয়ার একটি প্রচেষ্টা করছেন। তো নোয়াখালীর যে এখানকার যে সচেতন মহলের দাবি, এই স্থানে একটি অতি সত্বর পূর্বে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হোক, তা না হলে এখানে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে ফুট ওভার ব্রিজ নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে অপরিকল্পিত ফুট ওভার ব্রিজ নিয়ে জনগণের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদারের বিরুদ্ধে 186 জন সুবিধাভোগীর ভিজিডি কার্ডের জাল আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ বিষয়ে কি বলছেন ভুক্তভোগী ও স্থানীয়রা? আর অভিযুক্তের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি?
হতদরিদ্রদের জন্য 2 বছর মেয়াদি যে বিজিটির কার্ড দেওয়া হয়েছিল সেটি কিন্তু 2 দিনের মধ্যেই তাদের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ সুবিধাভোগীদের অভিযোগ হচ্ছে যে 2023 সালের নভেম্বর মাসের যে চাল রয়েছে, অর্থাৎ প্রত্যেকজনকে 30 কেজি করে চাল দেওয়া হয়ে থাকে। 186 জনের অভিযোগ হচ্ছে গত বছরের নভেম্বর মাসে তারা তাদের যে চাল, সেই চালটুকু কিন্তু তারা পায়নি। অর্থাৎ তারা বলছেন যে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সেই চালটি উঠিয়ে তারা আত্মসাৎ করেছেন, সেই বিষয়টি কিন্তু তারা অভিযোগ করছিলেন। এই নিয়ে তারা কিন্তু বিভাগীয় কমিশনার বরাবর সম্প্রতি একটা অভিযোগও দিয়েছে। আজকেও কিন্তু বিজিটি কার্ডের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের কথা রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ পর থেকেই কিন্তু সুবিধাভোগীরা চাল নিতে আসবেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার। তিনি কিন্তু জানিয়েছেন যদিও এখানকার কয়েকজন সুবিধাভোগী রয়েছেন তাদের সঙ্গে আমরা সকালে কথা হয়েছিল, তারা বলছেন যে আজকে যে চাল দেয়া হবে সেই বিষয়টিও কিন্তু তারা জানেন না এবং ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু তারা ইউনিয়ন পরিষদের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে সেই বিষয়টি জানায়নি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন করে কিন্তু সেগুলো কাজ করা হয়নি এমন অভিযোগও কিন্তু এখানকার যে চেয়ারম্যান রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগও কিন্তু রয়েছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদারের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু গত নভেম্বর 2023 সালের যে চাল দেওয়ার বিষয় ছিল সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব তিনি জানেন, সেই বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। যদি আমরা সরাসরি একটু আব্দুল খালেক তালুকদারের সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই 2023 সালের নভেম্বর মাসে 186 জন সুবিধাভোগী তারা বলছেন যে তারা তাদের যে বিজিটি কার্ডের চাল সেটি তারা পাননি। আপনার এই বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। 2023 নভেম্বর মাসে চাউল আমার ডিও উত্তোলন হয়েছে, ঠিক আছে। আমি চাউল এনেছি, আমার জানার মধ্যে আমি চাউল ঠিক আছে দিয়েছি। এখন কারো অভিযোগ দিছে, আমরা সঠিক তদন্ত করে দেখেন, আমি যদি দোষী হই ঠিক আছে তো আমি সেটার দোষী হইলে আমি দোষী শাস্তি ভোগ করবো, ঠিক আছে। আমার নামে এই অভিযোগগুলো মিথ্যা। চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বলছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো মিথ্যা এবং সাধারণ যারা সুবিধাভোগী এবং সংশ্লিষ্ট মেম্বার যারা রয়েছেন ইউনিয়ন পরিষদের তারা বলছেন যে বিভিন্ন সময়ে কিন্তু আব্দুল খালেক তালুকদার তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং সেই প্রভাব খাটিয়ে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকাও কিন্তু তিনি উত্তোলন করে কাজ করেননি, সেই বিষয়টিও কিন্তু তারা অভিযোগ করে বলছিলেন এবং তারা বলছেন যে এই বিষয়টি তদন্ত করে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহের তারাকান্দার কাকনি ইউনিয়ন থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে রয়েছেন সহকর্মী রিফাত আঞ্জুম, চলে যাচ্ছি সরাসরি সেখানে। এই মুহূর্তে আমি আছি মিরপুর স্টেডিয়ামের যে মূল গেটের সামনে। এখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে 11তম আসরের মাঠের লড়াই, কিন্তু মাঠের লড়াই আগের দিনই টিকিট নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে, দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইশিক, আপনাদের যদি দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুর এক নম্বর মিরপুর স্টেডিয়ামের যে গেটটা 2 নম্বর গেটের সামনে দর্শকরা প্রচুর ভিড় করে আছে এখানে টিকিটের জন্য। সকাল থেকে তারা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু এখন পর্যন্ত টিকিট কিন্তু দিতে পারছে না। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু গেল কয়েক বছর ধরে টিকিটের মূল্য তালিকায় কিন্তু আগে থেকে দিয়ে এসেছিল, কিন্তু এবারে বিপিএল এখন পর্যন্ত কিন্তু টিকিটের কোনো মূল্য দিতে পারেনি, এখন পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এবং এছাড়া দর্শক যারা আছে তারা কিন্তু জানে না যে আসলে টিকিটটা কোথা থেকে নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে এবারে বিপিএল টিকিটগুলো অনলাইনে বিক্রি করা হবে, কিন্তু অনলাইনে কোথা থেকে বিক্রি করা হবে বা কিভাবে তারা টিকিটগুলো পাবেন এই সম্পর্কে কিন্তু তারা দর্শকরা একদম অবগত নয়। সেই জন্য কিন্তু সকাল থেকে এই টিকিট প্রত্যাশীরা কিন্তু এই মিরপুর স্টেডিয়ামের যে কাউন্টার যেখানে টিকিট বিক্রি করে সেখানে কিন্তু ভিড় জমেছে এবং শেষমেশ তারা টিকিট না পেয়ে বিক্ষুব্ধ যে দর্শক রয়েছেন, টিকিট প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন টিকিটের জন্য যে তারা তখন টিকিট পাবেন। এখানে যে মিরপুর যে 2 নম্বর যে মূল গেটে কিন্তু তারা রীতিমতো গেটটা ভেঙে ফেলার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। ভিতরে যে নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে বিপিএল এর শুরুর আগের দিনই যে একটা বিপিএল এর হাইপ সেটা কিন্তু তৈরি হয়েছে এবং
এবং বিতর্ক ছাড়া কিন্তু যে বিপিএল তো হয় না আসলে সেটা আরেকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ করলো। কারণ আগামীকাল খেলা মাঠে করাবে, কিন্তু মাঠে করানোর আগ পর্যন্ত যে টিকিটের মূল্য তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি, টিকিট কোথা পাবে কোনো কিছু কিন্তু কোনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে পারেনি। তো সবকিছু মিলিয়ে এখানে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এখানে যারা টিকিট প্রত্যাশী রয়েছে তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন যে তারা কখন টিকিট পাবেন বা টিকিটের বিষয়ে একটা নির্দিষ্ট তথ্য তারা জানতে যাচ্ছেন। সকাল থেকে এই যে ভিড়টা এখানে লক্ষ্য করা গেছে, এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা মিরপুর 2-এর যে 2 নম্বর যে গেটে আছে সেই গেটে এখানে কিন্তু তারা ভিড় জমিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে এখানে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। তো এখান থেকে যদি কোনো পরবর্তী আর কোনো সংবাদ থাকে আমরা পরবর্তী জানিয়ে দেবো। রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। বিপিএল এর 11তম আসরের টিকিট বিক্রি নিয়ে এক ধরনের তথ্যহীনতা নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে মিরপুর স্টেডিয়ামে। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।